নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রিয় শিক্ষার্থী, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের অবস্থান থেকে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার সন্তানের লেখাপড়ার গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। এই কারণেই প্রিয় শিক্ষার্থীদের ক্লাস দেখার জন্য পথ সুগম করে দিবেন, এটাই আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আমি কথা বলছি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মোট 5টি ক্লাসের মধ্যে আজকে তোমাদের তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই ক্লাসের মনোনিবেশ করার জন্য সবাইকে বলছি, নিচের শব্দগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, হিম যোগ আলয় হিমালয়, নর যোগ অধম নরাধম। শব্দগুলোর ক্ষেত্রে কি ঘটেছে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো, দুটি ধ্বনি সমন্বয়ে একটি শব্দ গঠিত হয়েছে। আমরা আরো কিছু চিত্র লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করমর্দন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করমর্দন করছেন। করমর্দনের কিছু ছবি এবং একাত্মতা কতগুলো হাত এবং বিবাহ বন্ধনে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, উপরের চিত্রগুলো দ্বারা কি বুঝতে পারছো? আমরা আরো কিছু ছবি দেখব। আলিঙ্গন এবং একাত্মতা ঘোষণা। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে দেখতে পাচ্ছি হিম যোগ আলয় হিমালয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। পাশাপাশি বা সন্নিহিত মানে কাছাকাছি দুটি ধ্বনির মিলনকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চিত ধারণা পেয়ে গেছো আজকের পাঠ সম্পর্কে। হ্যাঁ, তোমরা সঠিক ধরেছো। আজকের পাঠ ঘোষণা করছি আমি। আজকের পাঠ হচ্ছে সন্ধি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ যে ছবিগুলো সমন্বয়ে যে পাঠটিকাটা দেখলে সেটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ সন্ধির যে আজকে মূল আলোচনা। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, সন্ধির সংজ্ঞা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ বলতে পারবে, সন্ধির উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, সন্ধির উদাহরণ দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। পাশাপাশি বা সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। তোমরা সঠিক ধরেছ প্রিয় শিক্ষার্থী। উদাহরণ যেমন দিচ্ছি, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, সন্ধির প্রয়োজনীয়তা কেন? ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে, সন্ধি ভাষার ধ্বনি মাধুর্য সম্পাদন করে, সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়, শুদ্ধ বানান লিখতে সন্ধি সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম সন্ধির প্রয়োজনীয়তা। সন্ধির উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ করতে সহজ সাধ্য হয়, ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
ধ্বনির শ্রুতি মধুর, অর্থাৎ শুনতে ভালো শোনায়। আশা যোগ অতীত, আশাতীত। আশা ও অতীত উচ্চারণে যে আয়াস প্রয়োজন হয়, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আশাতীত বলতে ধ্বনি মাধুর্যতা এবং সহজ প্রবণ, সহজেই বলা যায়। হিম যোগ আলয়, হিম আলয় যে রূপ শোনা যায়, হিমালয় তার চেয়েও সহজ ও শ্রুতিমধুর উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম সন্ধির উদ্দেশ্য। এখন সন্ধির প্রকারভেদ আমরা দেখতে পাবো। সন্ধি প্রধানত দুই প্রকার: বাংলা সন্ধি এবং তৎসম বা সংস্কৃত সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি তিন প্রকার: স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে গেলা, তাহলে বলতে পারবা সন্ধি মোট তিন প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমরা আছি বাংলা স্বরসন্ধিতে। স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির, অর্থাৎ স্বর বর্ণের সঙ্গে, দুঃখিত, এখানে স্বরধ্বনি হবে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়, যেমন অ যোগ এ সমান এ। অলোপ, যেমন শত যোগ এক, শতেক। এখানে তয়ের এ অলোপ পেয়েছে। প্রত্যেক ব্যঞ্জন বর্ণের শেষে, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রত্যেক ব্যঞ্জন বর্ণের সাথে একটি করে স্বরবর্ণ অর্থাৎ অ রয়েছে। শত যোগ এক, তাহলে অ এবং এ যুক্ত হয়ে এ সন্নিবেশ হয়েছে, অর্থাৎ অ স্বরে অ লোপ পেয়েছে, শতেক। প্রিয় শিক্ষার্থী, আ যোগ আ সমান আ, একটি আ লোপ পেয়েছে, যেমন শাখা যোগ আরি, এখানে দুইটি আয়ের সমন্বয়ে একটি আয়ের সম্পাদন হয়েছে। রূপা যোগ আলী, রূপালী এরূপ বোঝা যাচ্ছে। কোন কোন স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়, যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে এখানে আ এবং ই এর মধ্যে রসই লোপ পেয়েছে। যা ই, এই যে যাচ্ছে তাই, এখানে ই লোপ পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝে গেলে সব বাংলা স্বরসন্ধির যে সমন্বয় কিভাবে সন্ধি হতে পারে। আমরা বাংলা ব্যঞ্জন সন্ধিতে যাচ্ছি। স্বরের আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরের মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি স্বর বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জনে আর স্বরে মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন এর নিয়মেই হয়ে থাকে। আমরা ধ্বনি বিপর্যয়ে পড়েছি, সেখানে সমীভবন নামে একটি টপিক ছিল, সেই নিয়মেই এটা হয়ে থাকে। আর তাও মূলত কথা রীতিতে সীমাবদ্ধ, কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, আমরা ১ নম্বর নিয়মে চলে যাচ্ছি। প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ। অঘোষ ধ্বনিগুলো তোমরা ধ্বনি ক্লাসে তোমরা পেয়েছ। যেসব ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রী হালকা বা শ্বাস অল্প থাকে, যেমন ক, খ, এর তুলনায় গ, ঘ দীর্ঘ মেয়াদী সময়ের প্রয়োজন হয়, তাহলে অঘোষ হচ্ছে বর্গীয় বর্ণের প্রথম দুটি ধ্বনি অঘোষ, পরবর্তী ধ্বনি হচ্ছে তিনটি বর্ণ হচ্ছে ঘোষ। দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়, তাহলে ঘোষ ধ্বনিটা দ্বিত্ব হবে, অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়ে যায়, যেমন ছোট যোগ দা, ছোট দা। তাহলে এখানে ট এবং ড এর ক্ষেত্রে সমন্বয় ঘটে। র অর্থাৎ ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। হলন্ত র বদ্ধ অক্ষর বিশিষ্ট ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়, যেমন আর, এখানে বদ্ধ র যোগ না, আন্না।
এখানে নয়ের পরবর্তী ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়েছে। 4 যোগ টি 4টি, এখানে পরবর্তী টয়ের দ্বিত্ব হয়েছে। ধর যোগ না ধন্না, এখানে পরবর্তী নয়ের দ্বিত্ব হয়েছে। এরূপ দুধ ছাই ইত্যাদি। চবর্গীয় ধ্বনির আগে যদি তবর্গীয় ধ্বনি আসে তাহলে তবর্গীয় ধ্বনি লোপ পেয়ে যায় এবং চবর্গীয় ধ্বনি দিতে হয়। তাহলে এই ক্ষেত্রেও দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে তবর্গীয় ধ্বনির পরে যদি চবর্গীয় আসে তাহলে সেটি লোপ পেয়ে যাবে এবং তবর্গীয় দিতে হবে। যেমন নাত যোগ জামাই। দেখো প্রিয় শিক্ষার্থী, তবর্গীয় বর্ণে ত এসেছে, পরবর্তী জ এসেছে, তাহলে এই তবর্গীয় বর্ণের জ দিতে হবে। যেমন নাদ যোগ জামাই, নাদ জামাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ত যোগ জ উভয় মিলে বর্গীয় জ দ্বিত্ব হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চবর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়েছে, তবর্গীয় ধ্বনি এখানে লোপ পেয়েছে। এরূপ বজ্জাত, হাতছানি ইত্যাদি। পয়ের পরে চ এবং শ এর পরে ত এলে চ ও ত এর স্থলে তালব্য হয়। যেমন 5 যোগ শ 500, এখানে তালব্য এসেছে চ এবং ত এর ক্ষেত্রে। এরূপ 700, পাৎসিকা ইত্যাদি। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। যেমন বন যোগ আই বনাই, চুন যোগ আরি চুনারি, তিল যোগ এক তিলেক। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের কোনো লোপ পাবে না। বার যোগ এক বার এক, এরূপ 3 যোগ এক 3 এক। স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন কাঁচা যোগ কলা, কাঁচকলা, এখানে আ স্বরধ্বনিটি লোপ পেয়েছে। স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি এসে যায়, যেমন আ এর পরে ক এসেছে, ব্যঞ্জন ধ্বনি এসেছে। এরূপ নাদবউ, ঘোড়াদৌড়, ঘোড়াগাড়ি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যঞ্জন ধ্বনি বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির দুটি বিষয় জেনে গেলাম। এগুলো হচ্ছে বাংলা শব্দের ক্ষেত্রে। এখন আমরা যাব তৎসম শব্দের ক্ষেত্রে, অর্থাৎ সংস্কৃত শব্দের সমন্বয়ে যে সন্ধি সংগৃহীত হয়েছে সেগুলোকে আমরা 3টি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে তৎসম, অর্থাৎ স্বরধ্বনি। তৎসম সন্ধির স্বরধ্বনি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি, স্বরসন্ধি। আয়ের আকার কিংবা আকারের পরে অকার কিংবা আকারের থাকলে উভয় মিলে আকার হয়, যেমন আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ অ যোগ আ হয়, নর যোগ অধম নরাধম, এরূপ হিমাচল, প্রাণাতিক, হস্তাচর, হিতাহিত ইত্যাদি। কয়ের সাথে আ মিলে আই হয়, হিম যোগ আলয় হিমালয়, এরূপ দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি। আয়ের সাথে অ মিলে আই হবে, যেমন যথা যোগ অর্থ যথার্থ, এরূপ আশাতীত, কথামৃত, মহার্ঘ। এখানে দেখতে পাচ্ছ দুটি আয়ের সমন্বয়ে একটি আহ সংগঠিত হচ্ছে, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, এরূপ কারা যোগ আগার কারাগার, মহা যোগ আশয় মহাশয়, সদা যোগ আনন্দ সদানন্দ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম একটি নিয়ম। দ্বিতীয় নিয়মে আছি স্বরসন্ধিতে। অকার কিংবা আকারের পরে ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অ যোগ ই এ হয়, যেমন শুভ অ পেয়েছি, যোগ ইচ্ছা রসই পেয়েছি, তাহলে অ এবং রসই মিলে একারে রূপান্তরিত হয়েছে, একার। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী। আ যোগ ই এ হবে, যেমন যথা যোগ ইষ্ট যথেষ্ট। এখানেও প্রিয় শিক্ষার্থী সরিয়ার সাথে রসই যুক্ত হয়ে একার সন্নিবেশ হয়েছে। এর পরবর্তীতে স্বরের সাথে অয়ের সাথে দীর্ঘ ই এর যুক্ত সমন্বয়ে একার হবে, যেমন পরম যোগ ইস পরমেশ, এরূপ আ যোগ দীর্ঘ ই যুক্ত হলেও এ হবে, যেমন মহাযোগ ইস মহেশ একার। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নিয়ম আমরা জেনে গেলাম। এরূপ পূর্ণেন্দু শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা নরেশ রমেশ নরেন্দ্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই সূত্র অনুযায়ী তোমাদের এই রূপ এখানে যেগুলো থাকবে সেগুলো তোমরা বাসায় বসে এগুলো সমাধান করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বরসন্ধি আমরা আছি তৎসম শব্দের ক্ষেত্রে স্বরসন্ধিতে নিয়ম ছবি আকার আমরা দেখতে পাচ্ছি দুটি নিয়ম। শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, সূর্য যোগ সূর্যোদয় এবং
পরিযোগিকা পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, তিনটি নিয়মের ছবি আকারে আমি দেখালাম, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, স্বরসন্ধির তৃতীয় নিয়মে আছি, অকার কিংবা আকারের পরে উকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে ওকার হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ স্বরয় যোগ রসৌ ও সূর্য যোগ উদয় সূর্যোদয়, এখানে ওকার রূপান্তরিত হচ্ছে। আ যোগ রসৌ উ ওকার রূপান্তরিত হচ্ছে যথা যোগ উচিত। এই যে আ এবং রসৌ যুক্ত হয়ে ওকার রূপান্তরিত হয়েছে। এরূপ অ যোগ দীর্ঘ উ, গৃহ যোগ ঊর্ধ্ব, গৃহ অ এখানে রয়েছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি রয়েছে, অ ধ্বনি। গঙ্গোর্ধ, গঙ্গা যোগ উর্মি, গঙ্গার্মি, যেমন আ দীর্ঘ উর সাথে যুক্ত হয়ে ওকার রূপান্তরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরূপ নীলোৎপল, চলর্মি, মহোৎসব, নবউরা, ফলোদয়, যথোপযুক্ত হিতোপদেশ, পরোপকার, প্রশ্নোত্তর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আছি স্বরসন্ধিতে। নিয়ম 4, অকার কিংবা আকারের পরে রিকার যদি থাকে উভয় মিলেই অর অর্থাৎ তা রেপে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অ এর সাথে রিকার অর, দেব যোগ ঋষি, দেবর্ষি, অর যুক্ত হয়েছে। আ এর পরে রিকার থাকলে অর যুক্ত হবে এবং অ এর সাথে রিকার যুক্ত হলে অর হবে এবং আ এর সাথে রিকার যুক্ত হলেও অর হবে, যেমন মহাঋষি, দেবর্ষি, মহর্ষি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এরূপ আছে অধর্মর্ণ, উত্তমর্ণ ও সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, স্বরসন্ধির পঞ্চম নিয়মে আছে আমরা, অকার কিংবা আকারের পরে ঋত শব্দটি থাকলে অ এবং আ রিকার মিলে আর হয়। এরূপ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ রিকার আর হবে, আ রিকার আর হবে এবং অ রিকার আর হবে এবং আ রিকার আর হবে। প্রিয় শিক্ষার্থী, শীত যোগ ঋত, শীতার্থ, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্থ, শীত যোগ ঋত, শীতার্থ, আর যুক্ত হচ্ছে। তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্থ, এরূপ ভয়ার্থ, ক্ষুধার্থ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা স্বরসন্ধির ষষ্ঠ নিয়মে আছে, অকার কিংবা আকারের পরে একার কিংবা ঐকার থাকলে উভয় মিলেই ঐকারে রূপান্তরিত হয়। এরূপ তোমরা সূত্রগুলো দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, সূত্রগুলো মিলিয়ে আমরা এখানে যেগুলো দেখছি, জন যোগ এক, জনৈক, সদা যোগ এক, এব সদৈব, এরূপ মতৈক্য, মহর্ষর্য, হিতৈষী, অতুলৈশ্বর্য ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন স্বরসন্ধির সপ্তম নিয়মে আছি, অকার কিংবা আকারের পরে ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। এরূপ স্বরয় যোগ অ, বন, এখানে অ রয়েছে এবং ও রয়েছে, বনৌষধি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে আ ও যোগ ও যুক্ত হয়ে ঔকার, এরূপ অ এর সাথে ঔকার যুক্ত হয়ে ও, ঔ, আ যোগ ঔ, যেমন মহা যোগ ঔষধ, মহৌষধ, পরম, অ আছে, পরম যোগ ঔষধ, মহা যোগ ঔষধ, ঔষধি, মহৌষধি। প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্র এখানে দেখিয়ে দিচ্ছি, সূত্র অনুযায়ী এখানে সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সূত্র অনুযায়ী তোমাদের দেখবে যে অ এর পরে আ কারের অথবা ও এর পরে যদি ঔকার থাকে, যেমন অ এবং আ এর পরে ও এবং ঔকার রয়েছে, এগুলো থাকলে পরবর্তীতে ঔকারে রূপান্তরিত হচ্ছে। সহজে এই নিয়মগুলো ফলো করলে তোমরা দেখবে একদম স্বচ্ছ এবং সুন্দর সাবলীলভাবে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অষ্টম নিয়মে আছি, ইকার কিংবা দীর্ঘ ইকারের পরে ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে, অর্থাৎ রসই, রসই, রসই দীর্ঘই এবং রসই দীর্ঘই, রসই দীর্ঘই, দীর্ঘই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দীর্ঘই রূপান্তরিত হবে। অতি, এখানেও রসই, এখানেও রসই, অতীত দীর্ঘই হয়েছে। পরি, এখানে রসই, এখানে দীর্ঘই, দীর্ঘইকার হয়েছে। এখানে দীর্ঘই, সতী যোগ ইন্দ্র, রসই রয়েছে, সতীন্দ্র, এখানে দীর্ঘই রূপান্তরিত হয়েছে। সতী দীর্ঘই এবং দীর্ঘই,
দুটি সমন্বয়ে সতীশ দীর্ঘ-ই রূপান্তরিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, খুব সহজে এই সূত্রগুলো অনুযায়ী তোমাদের উদাহরণ রূপ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরূপ গিরিশ, ক্ষিতীশ, মহেন্দ্র, শীষ, পৃথি পৃথ্বীশ, অতীব পরীক্ষা, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এগুলো বাসায় বসে করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আ আ ৯ নাম্বার নিয়মে রয়েছি ইকার কিংবা ইকারের পরের হ্রস্বই দীর্ঘই ভিন্ন, মানে অর্থাৎ হ্রস্বই দীর্ঘই ছাড়া অন্য সব স্বরধ্বনি থাকলে হ্রস্বই দীর্ঘই স্থলে জ বা জফলা রূপান্তরিত হবে। যেমন হ্রস্বই অ যোগ জ অথবা অ। অতি হ্রস্বই রয়েছে অন্ত, এখানে রসই দীর্ঘই ভিন্ন অন্য স্বরধ্বনি অ এসেছে। এই কারণে এইটি জ ফলায় রূপান্তরিত হচ্ছে অত্যন্ত। ইতি যোগ আদি ইত্যাদি, এখানে স্বরে-আ রসইয়ের পরে স্বরে-আ এসেছে। রসইয়ের পরে রস্যৌ এসেছে। রস্যর পরে রসইয়ের পরে দীর্ঘই এসেছে। দীর্ঘইর পরে স আ এসেছে। রসইয়ের পরে এ এসেছে। দীর্ঘইর পরে অ এসেছে। তাহলে প্রত্যেকটি উদাহরণ এইখানে সমন্বয় ঘটেছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্থীয় জ অর্থাৎ জ ফলার রূপান্তরিত হয়েছে। এরূপ প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, অত্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুত্তর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, ১০ নাম্বার নিয়মে রয়েছে উকার কিংবা উকারের পরে দীর্ঘইকার পরে উকার কিংবা দীর্ঘইকার না থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। পূর্ববর্তী এই উদাহরণটি আমরা দেখে নিয়েছি। এরূপ রয়েছে মরুদ্যান, ভূর্ধ, ভূৎসব, বোধোৎসব এবং ভূর্ধ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, স্বরসন্ধির ১১ নম্বর নিয়মে রয়েছে যে উকার দীর্ঘইকারের পরে যদি উকার বা দীর্ঘইকার ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি আসে তাহলে সেক্ষেত্রে ব ফলা রয়েছে। আমরা দেখেছি রসের ক্ষেত্রে রসই দীর্ঘের পরবর্তীতে যদি রসই ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি আসে তাহলে সেক্ষেত্রে জ ফলা। আর এখানে রসৌ দীর্ঘ পরে যদি রসৌ দীর্ঘ না আসে অন্য কোনো স্বরধ্বনি অর্থাৎ বাকি আম আ ৯ টি স্বরধ্বনি যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ব ফলায় রূপান্তরিত হবে। যেমন রসৌ সু যোগ অল্প, রসৌ যোগ এখানে অ রয়েছে এই কারণে স্বল্প, ব ফলা রয়েছে। সু যোগ আগত, এখানে স্বরে আ এসেছে, এখানে ব ফলায় রূপান্তরিত হয়েছে। অনুযোগিত রসৌ রসৌ পরে রসই এসেছে অন্বিত। তনু যোগ দীর্ঘ-ই তন্বী, অনুযোগ এষণ অন্বেষণ। প্রিয় শিক্ষার্থী, এরূপ পশ্চাৎধম, পশ্চাৎচার, অন্বয়, মন্বন্তর ইত্যাদি। ঋকারের পরে ঋকার ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকলে ঋকারের স্থলে র হয়। এরূপ পিতৃ যোগ আলয়, পিত্রালয়, র ফলা, পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, স্বরধ্বনির ১৩ তম অ অ নিয়মে আছে এ, ওই, ও, ও এই ৪ ধ্বনির পরে বা কারের পরে এ অথবা ওই স্থলে ঐকার যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থলে যথাক্রমে অব এবং আব হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বলছি, এর পরবর্তীতে অ এসেছে। তো সেই ক্ষেত্রে অয় হবে, যেমন নে যোগ অন। এ কার এবং অ এসেছে নয়ন, অয় এসেছে। এখানে নয়ন, অন্ত্যেষ্টি এসেছে অয়। সে যোগ অন, শয়ন, অয়। ওই এর পরবর্তীতে অ এসেছে, সেক্ষেত্রে গায়ক, অ, আয়, আয় এখানে রূপান্তরিত হচ্ছে নায়ক। নৈ যোগ অক নায়ক, বৈ যোগ অক গায়ক। আয়ের মধ্যখানে যুক্ত হয়েছে। ও যোগ অন পবন, লো যোগ অন লবণ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, উদাহরণগুলোর সাথে সমন্বয় রেখে আমরা যে সূত্রগুলো এখানে দেখিয়েছি সেই সূত্রের সমন্বয়ে এখানে উদাহরণগুলো তোমরা মিলিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসরণ হয় না, এগুলোকেই নিপাতনে সিদ্ধ বলা হয়। অর্থাৎ যেগুলো নিয়ম ছাড়া, কোনো নিয়ম নেই, এটি একটি ব্যতিক্রম নিয়ম। সেটি হচ্ছে কুল যোগ অটা, কুলটা, কুলাটা
নয়, এখানে কুলোটা হওয়ার কথা ছিল, কিন্তু কুলোটা এখানে হবে গো যোগ অক্ষ, গবাক্ষ। এরূপ প্র যোগ উড়ো, প্রৌঢ়, প্রৌঢ় নয়, প্রৌঢ়। অন্য যোগ অন্য, অন্যান্য। এরূপ মাতণ্ড, শুদ্ধোদন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, নিপাতনের সিদ্ধর এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো সূত্র ব্যতীত হয় বিধায় তোমরা এগুলো স্মৃতিতে রেখে দিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি এখন আম ব্যঞ্জন সন্ধিতে, তৎসম শব্দের ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধিতে। স্বরের সাথে অর্থাৎ স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জনের সাথে স্বর মিলিত হলে তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবি আকারে দেখব এখন। ঘোড়া যোগ গাড়ি, ঘোড় গাড়ি। পাঁচ যোগ স, পাঁচশ ইত্যাদি। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মেই হয়ে থাকে, আর তা মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। ইতিপূর্বে আমরা এটা জেনেছি। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জনে স্বরের ক, চ, ট, ত, প এই ৫ টি বর্গের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, ঝ, ঢ, ত অর্থাৎ বর্গীয় দ্বিতীয় বর্ণে রূপান্তরিত হবে, পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হবে। যেমন ক যোগ অ সমান গ হবে, দিগ যোগ অন্ত দিগন্ত। তাহলে ক, চ, ট, ত, প, খ, ছ, ট, ট, ফ, ঘ, ঝ, ট, ত তৃতীয় বর্ণ, বর্গীয় তৃতীয় বর্ণটি গ, ক বর্গের তৃতীয় বর্ণটি হচ্ছে গ। তাহলে বুঝতে হবে যে বর্গীয় বর্ণগুলোর পরবর্তীতে স্বরেও যদি যুক্ত হয়, স্বরধ্বনি যদি যুক্ত হয়, তাহলে বর্গীয় তৃতীয় বর্ণটি রূপান্তর হবে। দিক যোগ অন্ত দিগন্ত, নিচ যোগ অন্ত নিজন্ত। এখানে চ বর্গীয় বর্ণের জ, চ, ছ, জ। ট বর্গীয় ষট যোগ আনন, স্বরানন। ত যোগ অ, তদবোধি ইত্যাদি। এরূপ বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, জল, সদুপদেশ, জগদীন্দ্র ইত্যাদি। স্বরের সাথে ব্যঞ্জনের যে মিলিত রূপ সেটি হচ্ছে ব্যঞ্জনটি দিতে হবে। যেমন অ যোগ ছ, চয় ছ হবে একচ্ছত্র, ক এর সাথে ছ যুক্ত হয়ে চয় ছ রূপান্তরিত হবে। এরকম মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, অনুচ্ছেদ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, ২ টি নিয়ম আমরা শিখে গেলাম। স্বরসন্ধির ৩য় নিয়মে আছে যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ত ও দ এর পরে চ এবং ছ থাকলে তদয়ের স্থলে চ হয়। যেমন সৎ যোগ চিন্তা, সৎচিন্তা। প্রিয় শিক্ষার্থী, ত এবং চ এর সমন্বয়ে চ এর দ্বিত্ব হয়েছে। এরূপ উচ্ছেদ, বিপর্যয়, বিপদছায়া ইত্যাদি। উচ্চারণ সচ্চন্দ্র, সচ্চরিত্র, তচ্ছবি ইত্যাদি। ত এর স্থলে ত এর পরে দ, ত ও দ এর পরে জ এবং ঝ থাকলে তদের স্থলে বর্গীয় জ হয়। যেমন তৎ, সৎ যোগ জন, সজ্জন। এখানে ত এবং জ এর পরবর্তীতে তদের স্থলে বর্গীয় জ হয়েছে। এরূপ উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগৎ জীবন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, স্বরসন্ধির আমরা আহ ২য় নিয়মে ত এবং দ এর পরে ল যদি থাকে, এতক্ষণ আমরা চ দেখলাম, ল থাকলে তাহলে সেই স্থলে ল উচ্চারিত হবে। যেমন উৎ যোগ লাস, উল্লাস। যেমন উল্লেখিত, উল্লিখিত, উল্লেখ্য, উল্লঙ্ঘন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমরা নিয়মে ব্যঞ্জন সন্ধির নিয়মে রয়েছি। ত দ এর পরে যদি জ থাকে জ হবে, বর্গীয় জ হবে। ত দ এর স্থলে যদি ল থাকে তাহলে বর্গীয় সেখানে ল এর রূপান্তরিত হবে, ল এর দ্বিত্ব হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যঞ্জন ধ্বনি সময়ের যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্প প্রাণ। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ঘোষ অঘোষের সমন্বয় চ্যাপ্টারটি এখান থেকে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা বিষয় বলে রাখা ভালো যে যে বর্গীয় বর্ণগুলো প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ। ক, খ,
তুলনায় অল্প শ্বাস তৈরি হয়। এখানে আবার বর্গীয় প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে স্বরতন্ত্রী অনুরণিত হয়, অর্থাৎ কম্পন হয় অল্প। সেক্ষেত্রে এই দুটো বর্গীয় বর্ণ হচ্ছে অঘোষ। আর বর্গীয় বর্ণের চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটি বর্গীয় বর্ণের উচ্চারণকালে স্বরতন্ত্রী অনুরণিত হয় বেশি, এই কারণে এটা হচ্ছে ঘোষ বর্ণ। প্রিয় শিক্ষার্থী, সেই ঘোষ বর্ণ বর্গের ঘোষ এবং অল্প প্রাণ এবং ঘোষ মহাপ্রাণ ধ্বনির কিংবা ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি, যেমন জ এবং জ, অন্তস্থিত জ, বর্গীয় জ। ঘোষ অল্প প্রাণ ওষ্ঠধ্বনি, যেমন ব, ল, কম্পনজাত দন্তবর্গীয় ধ্বনি র, কিংবা ঘোষ অল্প প্রাণ ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি কিছুটা অস্পষ্ট বুঝতে অসুবিধা হলে তোমরা এই পৃষ্ঠাটার ক্ষেত্রে তোমরা চলে যেতে পারো 40 পৃষ্ঠায়। এখান থেকে সুন্দরভাবে তোমাদের পাঠ্য বইয়ে যে 40 পৃষ্ঠা রয়েছে সেখানে গিয়ে তোমরা এটা সুস্পষ্ট ধারণা নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এরূপ বাক যোগদান, বাগদান, স্বর যোগ যন্ত্র, স্বরযন্ত্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, উদাহরণগুলোর সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য বারবার প্র্যাকটিস করবে, তবেই তোমার অনুশীলনটা এবং উত্তর দিতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, উ, ইয়, ন, মূর্ধন্য ন, দন্ত ন এবং ময়ের পরে পরবর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শ যেই বর্গীয় ঘোষেই স্পর্শ ধ্বনি অয়ের নাসিক্য ধ্বনি হয়, যেমন ক যোগ ন, দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়, তৎযোগ মধ্যে, তন্মধ্যে। এখানে নাসিক্য বর্ণটি প্রাধান্য পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যঞ্জন বর্ণের তৃতীয় নিয়মে রয়েছি। ত যোগ দয়ের পরে যদি তালব্য হয় তাহলে সেখানে তালব্যের স্থলে ছ উচ্চারিত হবে, যেমন উদ যোগ শ্বাস, উচ্ছ্বাস। এখানে ছয় রূপান্তরিত হয়েছে এবং চলচ্ছবি, উচ্ছৃঙ্খল ইত্যাদি। দয়ের দিলে দ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে এখানে ডয়ের রূপান্তর হবে, যেমন উদ্যোগ দিন, উদ্দিন। তাহলে এখানে দ্বিতীয় সন্নিবেশিত হচ্ছে। ত যোগ দয়ের পরে হ থাকলে স্থলে, হয়ের স্থলে ঢি হবে, যেমন পদ যোগ হতি, পদ্ধতি, উদ যোগ হার, উদ্ধার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এইগুলোর বারবার প্র্যাকটিস করবে। এইটি তোমরা উম পাবে তোমাদের 40-41 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। লক্ষণীয়, তোমরা এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত, যেমন বাক যোগময়, বাংময়, তন যোগময়, তন্ময় ইত্যাদি। ময়ের পরে যে কোনো বর্গীয় বর্ণের ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যে বর্গের বর্ণটি থাকবে সেই বর্গের নাসিক্য যে বর্ণটা, যেমন ক, চ, ট, ত, প, প্রত্যেকটা বর্গীয় বর্ণের শেষের বর্ণটি নাসিক্য বর্ণ রয়েছে। তাই সেই ক্ষেত্রে ক যেহেতু আছে, ক এর নাসিক্য বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, উ, তাহলে এই ক্ষেত্রে উ ব্যবহৃত হবে। যেমন সংযোগ কা, শঙ্কা, এখানে উ এর যুক্ত বর্ণ হয়েছে। এখানে ইয় যোগ চ, সমুচ্চয়, এখানে ইয় চ বর্গীয় বর্ণের শেষ বর্ণটি হচ্ছে ইয়, সেক্ষেত্রে এখানে ইয় সংযুক্ত হয়েছে। ত বর্গীয় বর্গীয় বর্ণের শেষ বর্ণটি হচ্ছে দন্ত ন, সমযোগ তাপ, সন্তাপ, ন ন সংগঠিত হয়েছে। এরূপ সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আধুনিক বাংলায় ময়ের পর কণ্ঠ বর্গীয় ধ্বনি থাকলে ময়ের স্থলে প্রায় ও না হয়ে অনুস্বার ব্যবহৃত হয়, অর্থাৎ এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন সমযোগ গীত, সঙ্গীত, সঙ্গত, সমযোগগত, সঙ্গত, অহংযোগকার, অহংকার, সমযোগ খা, সংখ্যা ইত্যাদি। এরূপ সঙ্গীত, সংগঠন, সংঘাত ইত্যাদি। ময়ের পরে অন্তঃস্থ ধ্বনি জ, র, ল, ব কিংবা
মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, হ থাকলে ময়স্থলে অনুস্বার হয়। এরূপ ক্ষেত্রে সংযোগ, জম, সংযম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ৪ নম্বর একদম সহজের উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন ধ্বনির চ বর্গীয় চ এবং চ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়। যেমন চ, ন, এখানে যাচ যোগ না, যাচ না, রাজ যোগ নি, রাজ্ঞী। এখানে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনির ক্ষেত্রে নাসিক্য বর্ণটি রূপান্তর হয়। ত, ধ এর পরে প চটত প, খ চটত ফ থাকলে, অর্থাৎ বর্গীয় প্রথম এবং দ্বিতীয় বর্ণ যদি থাকে, তাহলে দ এবং ধ এর স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন অঘোষ অল্পপ্রাণ বলতে বর্গীয় প্রথম এবং বর্গীয় প্রথম বর্ণটি হবে। যেমন তৎ যোগ কাল, তৎকাল, কয়ের কটি প্রাধান্য পেয়েছে। ক্ষুধা যোগ পিপাসা, ক্ষুদ পিপাসা খণ্ডতে রূপান্তর হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরূপ হৃদকম্পন, উৎপদ তত্ত্ব ইত্যাদি। দ কিংবা ধয়ের পরে স থাকলে সেক্ষেত্রে দ, ধয়ের স্থলে অল্পপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ, যেমন বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল, এরূপ তৎসম ইত্যাদি। তালব মূর্ধন্য ষ এর পরে ত, থ থাকলে ত, থ এর স্থলে ট, ঠ হয়। যেমন কৃষ যোগ টি, কৃষ্টি, ষষ যোগ ঠ, ষষ্ঠ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ব্যঞ্জন সন্ধির ৮ম নম্বর আমরা শেষ করলাম। এখানে বর্গীয় বর্ণের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি এর পূর্বে শিখতে হবে সেটা হচ্ছে বর্গীয় বর্ণগুলো এবং অল্পপ্রাণ মহাপ্রাণের সংজ্ঞায়িত রূপটি আবার তোমরা বই থেকে দেখে নিবে, তাহলে তোমাদের এই উত্তর সমাধান করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যঞ্জন সন্ধির যে কয়েকটি নিয়ম আমরা ইতিপূর্বে এগুলো দেখেছি, সেগুলোর সমন্বয় আমি তোমাদেরকে এখানে আবার দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই নিয়মগুলো খুব সহজে পড়ে ফেলবে। কারণ এই নিয়মগুলো আমি দ্বিতীয়বার দেওয়ার কারণ হচ্ছে খুব যেগুলো স্পষ্ট হয়নি সেগুলো সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য আমি এখানে বাড়তি নিয়মগুলো দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আম এরূপ ক্ষেত্রে যে বিষয়টি এখানে যে নিপাতনের সিদ্ধ রয়েছে সেটি আমরা উপস্থাপন করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ নিয়মে সাধিত সন্ধি। এটা নিয়ম বহির্ভূত। এটি আরেকটি নিয়ম। উদ যোগ স্থান, উত্থান, সংযোগকার, সংস্কার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এই সংযোগকার এখানে সংস্কার সংকার হওয়ার কথা ছিল, কিন্তু সংস্কার হয়েছে। এইটিই হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। প্রিয় শিক্ষার্থী, এই বিশেষ নিয়মে অর্থাৎ সাধিত শব্দগুলো সাধিত কতগুলো সন্ধি তোমাদের স্মৃতিতে মনে রাখতে হবে। কতগুলো নিপাতনে সিদ্ধ, আ যোগ চর্য, আশ্চর্য, এরূপ পত যোগ অঞ্জলি, পতঞ্জলি, ১ যোগ ১০, একাদশ ইত্যাদি। পর যোগ পর, পরস্পর। তোমরা প্রত্যেকটি এখানে ৯ এবং ১০ এর যতগুলো সন্ধি বিচ্ছেদ রয়েছে সেই সন্ধি বিচ্ছেদগুলো মনে রাখবে। আশা করি এগুলো দিতে কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা ৩য় নাম্বার সন্ধিতে আছি। বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র এবং স অনেক ক্ষেত্রে অঘোষ ঊষ্মধ্বনি, ঊষ্মধ্বনি এবং হ ধ্বনিরূপে উচ্চারিত হয় বা বিসর্গ রূপে লেখা হয়। র এবং স বিসর্গ ব্যঞ্জন মালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গের স এবং র এবং স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে র জাত বিসর্গ, আর একটা হচ্ছে স জাত বিসর্গ। র জাত বিসর্গ হচ্ছে র স্থলে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ। যেমন অন্তর যোগ অন্তঃ, এখানে র এর কারণে বিসর্গ হচ্ছে প্রাতঃ যোগ হ্রাস, প্রাতরাশ, প্রাতঃ, প্রাতর জায়গায় র এখানে বিসর্গ যোগ পুনঃ। স্বজাত বিসর্গ হচ্ছে স এর স্থানে যদি বিসর্গ হয়, যেমন নমস, নমঃ, পুরুষ, পুরো, শিরস, শিরো। বিসর্গের সাথে অর্থাৎ র এবং স এর সাথে
স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি যে সন্ধি হয় তাকেই বিসর্গ সন্ধি বলা হয়। বিসর্গ সন্ধি ২ প্রকার, বিসর্গ যোগ স্বর এবং বিসর্গ যোগ ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী, আমরা বিসর্গ সন্ধির মধ্যে রয়েছে বিসর্গ এবং স্বরের সন্ধি। অধ্বনির পরস্থিতিত ঘোষ উষ্ম ধ্বনি, বিসর্গের পরে অধ্বনি থাকলে বিসর্গ এই ৩ এ মিলে ওকার রূপান্তরিত হবে। তত যোগ অধিক, যে এখানে স্বরধ্বনি রয়েছে, বিসর্গ আম আ আ বিসর্গ ধ্বনি অ এর পরে বিসর্গ এবং স্বরধ্বনি রয়েছে। সেই ক্ষেত্রে এই ৩ এর সমন্বয়ে ওকারের সংগঠিত হয়েছে। যেমন তত যোগ অধিক, ততোধিক ওকার। বিসর্গ ব্যঞ্জনের সন্ধির ক্ষেত্রে অকারের পরস্থিত স্বজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, নাসিক্য কিংবা অন্তঃস্থীয় জ, অন্তঃস্থীয় ব, ব, র, ল, স, হ, অকার কিংবা স্বজাত বিসর্গ উভয় মিলে ওকার হয়। অর্থাৎ পরবর্তী আম স্বজাত যে অল্পপ্রাণ ধ্বনিটি রূপান্তর হবে সেগুলো সবই ওকারে রূপান্তরিত হবে। যেমন তীর যোগ ধান, তিরোধান, মনোযোগ রম, মনোরম ইত্যাদি। অকারের পরস্থিত রজাত, আমরা উপরে দেখেছি স্বজাত, এখানে হচ্ছে রজাত, থেকে উৎপন্ন যেগুলো বিসর্গ স্থান হবে সেগুলো হচ্ছে অন্তঃযোগগত, অন্তর্গত, রেপ আসবে, অন্তর যোগ ধান, অন্তর্ধান, পুনঃ যোগ আয়, পুনরায়, এরূপ পুনর্বার, প্রাতুরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তর্বর্তী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিসর্গ সন্ধির যে নিয়মগুলো খুব সহজ। সেই নিয়মগুলো ২ টি জিনিস বিষয় মনে রাখবে, রজাত এবং স্বজাত। এই বিষয়টি মনে রাখাটা একদম সহজ। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল্যায়নে চলে যাচ্ছি। সন্ধি কাকে বলে? ইতিপূর্বেই তোমরা জেনে গেছো ২ টি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। সন্ধি হচ্ছে আম বাংলা সন্ধি ২ প্রকার এবং তৎসম সন্ধি ৩ প্রকার। সোনালী শব্দের স সন্ধি বিচ্ছেদ কোনটি? সোনা যোগ আলী, সোনালী। খ নাম্বার উত্তর। তোমরা উত্তর একদম সঠিক দিয়েছ। প্রিয় শিক্ষার্থী, দলীয় কাজ তোমার বাড়িতে বসে ভাই-বোন, মা-বাবার সাথে যে বিষয়টি শেয়ার করে পড়বে সেটা হচ্ছে শতাব্দ, হিমাচল, নবান্ন, প্রাণিধিক, দেবালয়, নীলাকাশ, ভূতুৎসব, স্বেচ্ছা, যতীন্দ্র, প্রতীক্ষা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, শত আমরা এখানে উত্তরগুলো দেখিয়ে দিয়েছি। তোমরা আশা করি এই দলীয় কাজটি সম্পাদন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আ মনোযোগ সহকারে এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে তোমরা যেই ক্লাসগুলো আমরা দিয়েছি সেগুলো তোমরা সবগুলোই দেখেছো। এইজন্য তোমাদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্ক গুলো অবশ্যই বাসায় বসে, বসে ক্লাস অ্যা প্যাটার্ন এ তোমরা করে ফেলবে। নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করে আসবে এবং এই শব্দগুলো প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সন্ধির স আ আ বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের নেই। যদি তারপরেও থেকে যায় তোমরা আমার ইনবক্সে লিখে দিবে। আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠ থেকে যে বিষয়গুলো তোমরা উপলব্ধি করবে, শিখলে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। তবেই তোমাদের আ সামনের যে পিপিটি 1 পরীক্ষা আসবে, সে পরীক্ষায় শতভাগ নাম্বার পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, মজিদুর রহমান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।